আপনি জেনে অবাক হবেন, বিখ্যাত মুসলিম ফুটবলার মেসুত ওজিলের মতো হুবহু আরেকজন ওজিল রয়েছেন পৃথিবীতে এবং তিনিও মেসুত ওজিলের মতো জনপ্রিয়। মজার ব্যাপার, তিনি যেদিন মারা গিয়েছিলেন সেদিনই মেসুত ওজিল পৃথিবীতে জন্মগ্রহণ করেন। প্রিয় দর্শক, পৃথিবীতে কাকতালীয় কিছু ঘটনার যেমন ব্যাখ্যা শুধুমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, মেসুত ওজিলের এই ঘটনাটিও এক আল্লাহ ছাড়া আর কারো কাছে এর সঠিক ব্যাখ্যা নেই। খুলে বলছি, বিখ্যাত লাক্সারি কার ফেরারি কোম্পানির প্রতিষ্ঠাতার নাম হচ্ছে এনজো ফেরারি। 1988 সালে মারা গিয়েছিলেন তিনি। এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ কার নির্মাতাদের একজন হচ্ছেন এনজো ফেরারি। তুমুল জনপ্রিয় একজন মানুষ ছিলেন। কিন্তু তিনি যে বছর মৃত্যুবরণ করেছিলেন ঠিক তখনই একই শহরে জন্ম নেন মেসুত ওজিল নামের একজন বিখ্যাত ফুটবলার, যিনি দেখতে চেহারা শুরুতে আশ্চর্যজনকভাবে ফেরারির মতোই ছিল। এমনকি তাদের দুজনের মাঝে অভ্যাসেরও বেশ মিল ছিল। এই যেমন মেসুত ওজিল তার জীবনে এত কিছু দিয়েছে জার্মানকে, কিন্তু বিনিময়ে জীবনের শেষ পর্যায়ে এসে জার্মানবাসী তাকে ভৎসনা দিয়েছে, আর সহ্য করতে না পেরে জার্মান ফুটবল দলকেই তিনি বিদায় জানিয়েছেন। একইভাবে এনজো ফেরারি তার নির্মাণ করা ফেরারি কোম্পানিতে বেশ কয়েকবার চাকরি হারিয়েছেন। তিনিও অনেকটা মেজাজি মানুষ ছিলেন। ইতিহাস থেকে জানা যায় এই দুজনের হাঁটার ভঙ্গি, তাকানোর ভঙ্গি বলতে গেলে প্রায় একই রকম। প্রিয় দর্শক, এই বিশাল মহাবিশ্বে আল্লাহ রাব্বুল আলামিন এমন অনেক রহস্য ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন যার সব কিছুর ব্যাখ্যা মানুষের কাছে নেই। দার্শনিকরা বলেন, এই পৃথিবীর 15 ভাগ জ্ঞান যে আমরা জানি না তা বুঝতে পারি, আর বাকি 85 ভাগ জ্ঞান যে আমরা জানি না তাও আমরা জানি না। অর্থাৎ কি যে জানি না তাই জানি না। অনেক কাকতালীয় ঘটনা আপনার সামনে আসবে, আপনি বিজ্ঞান, দর্শনশাস্ত্র, অঙ্ক, ধর্মতত্ত্ব কোনো কিছু দিয়ে এর ব্যাখ্যা খুঁজে পাবেন না। এর ব্যাখ্যা শুধুমাত্র মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাই ভালো জানেন। আরেকটি ঘটনা বলি, এটি মোটেই বানোয়াট কিছু নয়। আপনারা চাইলে উইকিপিডিয়া ঘেঁটে দেখতে পারেন। এটি ছিল 1964 সালের 16ই ডিসেম্বরের দিন। একটি যাত্রীবাহী জাহাজ ভার্জিনিয়া উপকূলে 70 জন লোক সহ ডুবে যায়, যার মধ্যে 69 জন লোকই মারা যায়। কেবলমাত্র একজন লোক বেঁচে যায়। যে লোকটি বেঁচে ছিল তার নাম হিউজ উইলিয়ামস। যখন সেই লোকটির অবচেতন দেহ সমুদ্র থেকে বের করা হয়, তখন তার পকেটে একটি ঘড়ি এবং একটি মানিব্যাগ পাওয়া যায়, যেটি বাদামি রঙের ছিল। সেই লোকটির একটি মাত্র ছেলে ছিল, যার নাম ছিল জেমস। সময় কেটে যেতে থাকে। তারপর এই ঘটনার 21 বছর পর 1985 সালে আরেকটি জাহাজ একই উপকূলে একই স্থানে ডুবে যায়, এবং আশ্চর্যজনকভাবে এতেও 70 জন আরোহী ছিল, যার মধ্যে 69 জন মারা যায় এবং একজন লোক বেঁচে যায়। অবাক করা বিষয় হলো, এই লোকটির নামও ছিল হিউজ উইলিয়ামস। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে সেই লোকটির পকেট থেকেও একটি ঘড়ি এবং একটি পার্স পাওয়া যায়, এবং এই লোকটিরও একটি ছেলে ছিল যার নাম জেমস। অনেকের কাছে এই তথ্যগুলো অবিশ্বাস্য মনে হলে আপনারা ইন্টারনেট ঘেঁটে দেখতে পারেন। শুধু তাই নয়, এই ঘটনার আরও 10 বছর পরে সেই একই জায়গায় আরও একটি জাহাজ ডুবে যায়, যেটি একটি ছোট জাহাজ ছিল, আর এতে 25 জন যাত্রী ছিল। এই জাহাজের মধ্যে 24 জন লোকই বেঁচে যায়, কিন্তু একজন ডুবে মারা যায়। মানে এবার ঘটনাটা উল্টো হয়। আশ্চর্যজনকভাবে যে ব্যক্তি মারা যায় তার নাম ছিল হিউজ উইলিয়ামস। 1937 সালে একটি ঘটনা ঘটে। আমেরিকার একজন মহিলা উঁচু বিল্ডিংয়ে নিজের ফ্ল্যাটে তার বাচ্চাদের সাথে খেলছিলেন। হঠাৎ করে একটি শিশু পা পিছলে ব্যালকনি থেকে নিচে পড়তে শুরু করে। কিন্তু ঠিক একই সময় জোসেফ নামের এক ব্যক্তি এই ফ্লোরের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যাওয়ার সময় শিশুটি ওই ব্যক্তির কাঁধের উপর গিয়ে পড়ে। এতে করে শিশুটি কিছুটা জখম হলেও বেঁচে যায় এবং জোসেফ সামান্য আহত হয়। জোসেফ হাসপাতালে গেলে হাসপাতাল থেকে সামান্য চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার পুরো 1 বছর পর 1938 সালে জোসেফ নামের সেই একই ব্যক্তি, যার কাঁধের উপরে 1 বছর আগে বাচ্চাটি পড়েছিল, তিনি আবার কোনো না কোনো একটি কাজে সেই একই বিল্ডিংয়ের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে আবারও সেই একই শিশু গত বছর এই দিনে যে তার কাঁধের উপরে পড়েছিল 4তলা বিল্ডিংয়ের উপর থেকে, সে আবারও পা পিছলে সেই জোসেফ নামক ব্যক্তিটির কাঁধের উপর গিয়ে পড়ে। বাচ্চাটি এবারও বেঁচে যায় এবং আগের বারের মতোই জোসেফকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে সামান্য চিকিৎসার পর তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তবে এবার জোসেফের কাঁধে একটা হাড় ভেঙে যায়। এর কারণ ছিল, প্রথমবার যখন বাচ্চাটি তার কাঁধে পড়েছিল তখন বাচ্চাটির ওজন ছিল মাত্র 11 কেজি, কিন্তু এবার বাচ্চাটির ওজন 1 বছরে হয়ে গিয়েছে 17 কেজি। মজার ব্যাপার, 1938 সালের পর থেকে জোসেফ নামের সেই ব্যক্তি ওই বাড়ির আর ধারে কাছেও যাননি, এবং সেই বাচ্চা এবং তার পরিবারও
ওই ফ্ল্যাট বিক্রি করে অন্যত্র চলে গিয়েছিল। এবার আপনাদের 1898 সালে দি র্যাক অফ দ্য টাইটান নামে একটি আশ্চর্যজনক উপন্যাস লেখা হয়েছিল। এই উপন্যাসটি সেই যুগে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এই উপন্যাসটি 1912 সালে টাইটানিক দুর্ঘটনার 14 বছর আগে অর্থাৎ 1898 সালে মর্গান রবার্টস নামে একজন লেখক লিখেছিলেন, যেখানে শুধুমাত্র নামের ক্ষেত্রে দুইটি অক্ষরের পার্থক্য ছিল, টাইটানিক, এবং ওনার উপন্যাসটার নাম ছিল টাইটান। কিন্তু এই উপন্যাসে লেখা ঘটনাগুলি টাইটানিক জাহাজ দুর্ঘটনার সাথে এত মিল ছিল যে সবাই অবাক হয়ে গিয়েছিল। 1912 সালে টাইটানিকের সাথে যা যা ঘটেছিল মর্গানের এই উপন্যাসে তার সবই লেখা হয়েছে। তিনি তার উপন্যাসে লিখেছেন যে কিভাবে একটি বিশাল আইসবার্গ জাহাজটিকে নিচ থেকে চিড়ে দুই ভাগ করে ফেলে, আর সেই দুর্ঘটনার সময় কারা বর্বরতা দেখিয়েছে আর কারা মানবতা দেখিয়েছে, লাইফ বোটের কেমন অভাব ছিল, বাস্তবের টাইটানিক জাহাজের ক্যাপ্টেনের অসহায়ত্ব এবং কষ্টের বর্ণনা অত্যন্ত নিখুঁতভাবে দেওয়া হয়েছিল এই উপন্যাসে। তা দেখে মনে হয় যেন মর্গান আগেই তার স্বপ্নে টাইটানিক জাহাজের এই দুর্ঘটনাটি দেখেছেন এবং তার মনে সম্পূর্ণ ঘটনার একটি চিত্র অঙ্কিত ছিল। মর্গানের এই লেখা তার স্বপ্ন ছিল নাকি অন্য কিছু ছিল তা মর্গানই জানে আর আল্লাহ জানে, কিন্তু এই আশ্চর্য কাকতালীয় ঘটনাটি মানুষের বোধগম্যের বাইরে। এবার আসুন আমাদের এই ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় কাকতালীয় ঘটনাটি বলি। আমরা সবাই জানি যে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনকে এবং জন এফ কেনেডিকে হত্যা করা হয়েছিল। আমেরিকার গণতান্ত্রিক ইতিহাসে এই দুইজন প্রেসিডেন্ট আততায়ীদের গুলিতে হত্যার শিকার হন। আশ্চর্যজনকভাবে এই দুইটি খুনের মধ্যে কিছু আশ্চর্য মিল রয়েছে। এই দুইজনের রাষ্ট্রপতি হওয়ার সময়ের মধ্যে ঠিক 100 বছরের ব্যবধান রয়েছে, অর্থাৎ আব্রাহাম লিঙ্কন 1860 সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং জন এফ কেনেডি ঠিক তার 100 বছর পর একই দিনে অর্থাৎ 1960 সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন। মজার ব্যাপার, আব্রাহামের পরে যিনি ক্ষমতা পান তিনিও জনসন, কেনেডি হত্যার পর যিনি ক্ষমতা পান তিনিও জনসন, যদিও তাদের নামের প্রথম অক্ষরটি মিলেনি। এবং মজার ব্যাপার, তাদের মৃত্যুর পর যে দুজন ক্ষমতায় বসেন, অ্যান্ড্রু জনসন এবং লিন্ডন জনসন, এরা দুজনে আবার একই বয়সে জন্মগ্রহণ করেন। যেমন আব্রাহাম লিঙ্কন হত্যার পর যে অ্যান্ড্রু জনসন ক্ষমতা নেন তার জন্ম হয়েছিল 1808 সালে। একইভাবে কেনেডির হত্যার পর যিনি প্রেসিডেন্টের দায়িত্ব পান, যার নাম লিন্ডন জনসন, তার জন্ম হয়েছিল 1908 সালে। একইভাবে এই দুই প্রেসিডেন্টকে যারা হত্যা করেছিল সেই দুই হত্যাকারীর জন্ম সালের মাঝেও 100 বছরের ব্যবধান রয়েছে। আব্রাহাম লিঙ্কনের হত্যাকারী জন ওয়াকার বুথ 1839 সালে জন্মগ্রহণ করেন। একইভাবে কেনেডির হত্যাকারী লি হার্ভে জন্মগ্রহণ করেন 1939 সালে, এবং এই দুই হত্যাকারী তাদের মামলা চলাকালীন সময়ে মারা যায়, অর্থাৎ মামলা নিষ্পত্তি হওয়ার আগেই অসুস্থ হয়ে মারা যায়। আশ্চর্যজনকভাবে আব্রাহাম লিঙ্কনকে হত্যা করা হয়েছিল থিয়েটারের ভিতরে এবং তার খুনি তাকে হত্যা করার পর একটি গুদামে গিয়ে লুকিয়েছিল। অপরদিকে জন এফ কেনেডিকে হত্যা করা হয়েছিল একটি গুদামঘরে এবং সেখানে হত্যা করে হত্যাকারী পালিয়ে গিয়েছিল একটি থিয়েটারে, মানে উল্টো ঘটনা। এবং দুজনকেই ভিন্ন ভিন্ন দুটি স্থান থেকেই গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে আরেকটি আশ্চর্যজনক কাকতালীয় ঘটনা হলো, যে থিয়েটারে আব্রাহাম লিঙ্কনকে হত্যা করা হয়েছিল সেটিকে ফোর্ডস থিয়েটার বলা হয়, এবং কেনেডিকে যে সময় হত্যা করা হয়েছিল তখন তিনি যে গাড়িতে চড়ছিলেন সেই গাড়িটির নাম ছিল ফোর্ড লিঙ্কন। উভয় প্রেসিডেন্টের উপর শুক্রবার দিন আক্রমণ করা হয় এবং তাদের হত্যা করা হয়। উভয় প্রেসিডেন্টকে হত্যা করার সময় তাদের স্ত্রীরা তাদের পাশেই ছিলেন, এমনকি উভয় জনেরই স্ত্রী ডান পাশে বসা ছিলেন। এমনকি উভয় প্রেসিডেন্টের মাথায় গুলি করা হয়েছিল।